সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সামনে আবারও আমি চলে আসলাম। আমি শিরিন হক, প্রভাষক, রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো এর আগের ক্লাসে আমি এস ও পি ব্লক মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছি। এখন আমি সামনের দিকে অগ্রসর হব। কি দেখতে পাচ্ছ ছবিতে? দেখে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই আজকে আমি কি পড়াতে চাচ্ছি। আমাদের আজকের শিরোনাম হচ্ছে ডি ও এফ ব্লক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ডি ও এফ ব্লক মৌল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং ডি ও এফ ব্লক মৌলসমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বর্ণনা করতে পারবে। দেখো পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে আমরা কি জানি? 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে, যেখানে তোমার গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত। ওকে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12। আবার নিচে দিয়ে আমরা দেখব কি ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ, যারা পর্যায় সারণীর মধ্যে পর্যায় 6 এবং পর্যায় 7-এ অবস্থিত। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডি ব্লক এবং এফ ব্লকের মৌলসমূহ নিয়ে। আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আসো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যসমূহ দেখি। এখানে পর্যায় সারণীটি আছে, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলা ডি ব্লকের অন্তর্ভুক্ত, এখানে সব মৌলগুলাই আছে। তো কয়েকটা মৌলের ছবি আগে একটু দেখো। আয়রন, কোবাল্ট, কপার, প্লাটিনাম, গোল্ড, মার্কারি। ডি ব্লক মৌলের সবাই কিন্তু ধাতু। এরা পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12-র মধ্যে অবস্থান করে। এদের অধিকাংশই পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। বহিস্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1 ডি 1 থেকে 10 পর্যন্ত এবং ns 1 থেকে 2। গ্রুপ 11-র মৌল কারা দেখো একটু? গ্রুপ 11-র মধ্যে আছে কপার, সিলভার, গোল্ড। তাইলে এই কপার, সিলভার, গোল্ড এদেরকে আমরা বলবো মুদ্রা ধাতু। ওকে, মুদ্রা ধাতু। এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। যেহেতু এরা ধাতু, তাই এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। মার্কারি একমাত্র তরল ধাতু যা ডি ব্লকের অন্তর্ভুক্ত। দেখো মার্কারি, Hg মার্কারি একমাত্র তরল ধাতু। ছবিতে একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বাকি যে ধাতুগুলো সবাই কিন্তু কঠিন, কিন্তু মার্কারি একমাত্র তরল ধাতু যেটা এই ডি ব্লকের অন্তর্ভুক্ত। ডি ব্লকের মধ্যে 4টা সিরিজ আছে। সিরিজগুলো কি কি দেখো? 3D সিরিজ, যেখানে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আছে। 4D সিরিজ আছে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। তারপর 5D সিরিজ, যেখানে ল্যান্থেনাম থেকে মার্কারি, এবং 6D সিরিজ, যেখানে অ্যাক্টিনাম থেকে কপারনিশিয়াম পর্যন্ত। ওকে, তাহলে এইখানে আমরা ডি ব্লকের মধ্যে 4টা সিরিজ দেখতে পাবো। 3, 4, 5, 6 4টা সিরিজ আমরা দেখতে পাবো। এরপর আসো আমরা দেখব অবস্থান্তর মৌল কাকে বলে। ঠিক আছে, ডি ব্লকের মৌলগুলোকে সাধারণত অবস্থান্তর মৌল বলে। তবে সব ডি ব্লকের মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। দেখো, যে সকল ডি ব্লকের মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে অপূর্ণ ইলেকট্রন থাকে, অর্থাৎ একটু খেয়াল করে দেখো, ডি 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, ডি অরবিটালে স্থিতিশীল আয়নে যদি 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকে, তখন তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। যেমন এখানে একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আয়রন
আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছ? দেখো তার ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে। যখন আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ অর্থাৎ ফেরাস আয়ন হয়, তখনও তার মধ্যে কয়টা? 6টা ইলেকট্রন আছে। এবং যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, তখন তার মধ্যে 5টা ইলেকট্রন আছে। তাহলে দেখো আয়নিত অবস্থায় ডি অরবিটালে ইলেকট্রন আছে। তাহলে আয়রন এর স্থিতিশীল আয়নের ডি অরবিটাল অপূর্ণ থাকায় তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারব। এখন এই অবস্থান্তর মৌলসমূহকে অবস্থান্তর বলার কারণ কি? অবস্থান্তর মৌলসমূহ সহজেই এদের জারণ অবস্থার পরিবর্তন করতে পারে এবং এই জারণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে এদের বর্ণেরও পরিবর্তন ঘটে। এই কারণে অবস্থান্তর মৌলগুলোকে অবস্থান্তর বলা হয়। এরপর আসো ডি ব্লকের মৌল অথচ স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এরা কিন্তু অবস্থান্তর নয়। কেন? দেখো স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি? 3d1 ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে, সেই কারণে আমরা স্ক্যান্ডিনিয়ামকে কি বলবো? ডি ব্লক মৌল। কিন্তু স্ক্যান্ডিনিয়ামের যে স্থিতিশীল আয়ন স্ক্যান্ডিনিয়াম 3+, এই অবস্থায় ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই। ওকে, আবার দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে 10টা ইলেকট্রন আছে। কিন্তু যখন তার স্থিতিশীল অবস্থায় হয়, হ্যাঁ, আয়নিত অবস্থা জিঙ্ক 2+, এই অবস্থায় ডি অরবিটালে 10টা ইলেকট্রন। তাহলে দেখো স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল 0 অর্থাৎ খালি, আর জিঙ্ক এর স্থিতিশীল অবস্থায় ডি অরবিটাল পূর্ণ। এই কারণে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এরা কেউই কিন্তু অবস্থান্তর মৌল না। কারণ অবস্থান্তর মৌলের সংজ্ঞায় আমরা দেখেছিলাম ডি অরবিটালে মানে অর্থাৎ স্থিতিশীল অবস্থায় ডি অরবিটালে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকলেই তাদেরকে আমরা কি অবস্থান্তর মৌল বলতে পারি। যেহেতু স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই এবং জিঙ্কের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সেই কারণে কিন্তু আমরা স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক কাউকেই অবস্থান্তর মৌল বলতে পারবো না। তারা ডি ব্লকের মৌল ঠিকই, কিন্তু তারা অবস্থান্তর মৌল না। এরপর দেখো আয়রন এবং কপার এরা অবস্থান্তর কেন? ঠিক আছে, তা আমরা তো সংজ্ঞাটা জানি, হ্যাঁ, সংজ্ঞাটা আবারও দিলাম। এখন দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি 3d তে 6টা ইলেকট্রন। তাহলে আয়রনকে আমরা অবশ্যই ডি ব্লকের মৌল বলবো। তাহলে আয়রনের 2টা জারণ অবস্থা হয়, একটা হচ্ছে Fe2+ আর একটা Fe3+। দুই অবস্থাতেই দেখো ডি অরবিটালে ইলেকট্রন আছে। ওকে, এই কারণে দুইটাই কিন্তু কি দুই অবস্থাতেই কি হবে? সেটা অবস্থান্তর হবে। কপারের বেলায় দেখো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখতে পাচ্ছি? 3d10। ওকে, এরও কিন্তু 2টা জারণ মান হয়, অর্থাৎ 2টা আয়নিত অবস্থা হয়, একটা কপার প্লাস আর একটা কপার 2+, অর্থাৎ কিউপ্রাস এবং কিউপ্রিক। ওকে, কিউপ্রাস অবস্থায় দেখো ডি অরবিটালে 10টা ইলেকট্রন। তাহলে বলো তো একে অবস্থান্তর হবে না, কিউপ্রাস কিন্তু অবস্থান্তর নয়। আবার কিউপ্রিকে দেখো ডি অরবিটালে 9টা ইলেকট্রন, তাহলে হবে অবস্থান্তর? হবে। ঠিক আছে, তাহলে এখানে কিউপ্রাস যে আয়ন, কিউপ্রাস আয়নটা কিন্তু অবস্থান্তর নয়, কিন্তু কিউপ্রিক আয়নটা অবস্থান্তর। তাহলে ফেরাস এবং ফেরিকের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল অপূর্ণ থাকায় আয়রন অবস্থান্তর মৌল, কিন্তু কিউপ্রাস আয়নের ডি অরবিটাল পূর্ণ থাকায় এবং কিউপ্রিক আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে। হ্যাঁ, কিউপ্রিক আয়ন অপূর্ণ হওয়ায় সেটা বেশি স্থিতিশীল, এই কারণে কিউপ্রিক আয়নটা অবস্থান্তর মৌল। তোমাদেরকে একটা দলীয় কাজ দেই, ঠিক আছে? অনেক তো পড়াশোনা হচ্ছে, হ্যাঁ, তোমরা বাসায় নিজের একটা কাজ করো। সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কেন? 2টা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে। স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক
আয়রন এবং কপার। এরপরে প্রশ্ন দেখো, এ একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 21, বি আরেকটা মৌল যার পারমাণবিক সংখ্যা 29। এদের ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা করবে কোনটি অবস্থান্তর এবং কোনটি অবস্থান্তর নয়। সোডিয়াম এর যোজনী স্থির হলেও আয়রন এর যোজনী পরিবর্তনশীল কেন? অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী দেখায় কেন? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক করবে, যখন কলেজ খুলবে তখন এই হোমওয়ার্কগুলো কিন্তু আমাকে নিশ্চয়ই দেখাবে তোমরা। এখন আমরা এই অবস্থান্তর মৌলগুলো বিশেষ কতগুলো ধর্ম দেখায়, সেই ধর্মগুলো আমরা দেখব। দেখো, এরা উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু, রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবন ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যোজ্যতার প্রদর্শন এর কারণ আমরা দেখব। কোন মৌল যদি অপর মৌলের বা মূলকের সাথে ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হয় তখন সেই মৌলটিকে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনকারী মৌল বলে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন অনুপাতে যদি কোনো মৌল বা মূলকের সাথে যুক্ত হয়। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী কেন দেখায়? হ্যাঁ, কারণ এদের NS ও N-1D এই দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য খুবই কম, ঠিক আছে? ন্যূনতম শক্তির পার্থক্য থাকে, ডি অরবিটাল এদের অপূর্ণ থাকে। তাহলে এইখানে দেখো, আমি গ্রুপ 3, 4, 5, 6 অর্থাৎ ডি ব্লকের যে মৌলগুলা, হ্যাঁ, তোমার চতুর্থ পর্যায়ের যে মৌলগুলা টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, ওকে, এই কয়তগুলাই তো অবস্থান্তর মৌল পর্যায় সারণীর কত চতুর্থ নম্বর পর্যায়ে। স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক বাদ দিয়ে বাকি যে মৌলগুলা সেগুলো কিন্তু অবস্থান্তর। এবং খেয়াল করে দেখো, এরা সবাই কিন্তু বিভিন্ন কি পরিবর্তনশীল জারণ মান দেখায়। তবে এখানে একটু খেয়াল করো, আন্ডারলাইন দেওয়া আছে একটু, হ্যাঁ, এগুলা হচ্ছে মানে স্বাভাবিক অবস্থায় আমরা এই ধরনের জারণ মানগুলো বেশি দেখি, ঠিক আছে? এই যেগুলো আন্ডারলাইন করা আছে এই জারণ মানগুলাই কিন্তু আমরা বেশি দেখতে পাই এই সমস্ত যৌগগুলা। আর বাকি যেগুলো আছে সেগুলা জারণ মান পরিবর্তনশীল জারণ মান দেখাতে পারে ঠিকই, কিন্তু সেরকম যৌগের উদাহরণ আমরা খুব একটা পড়ি না বা এখন দেখি না, কিন্তু অবশ্যই অবশ্যই এই জারণ মানগুলা দেখায়, ঠিক আছে? তোমরা একটু দেখো। এখন আমরা দেখব অবস্থান্তর মৌলের একটা বিশেষ ধর্ম, এরা জটিল যৌগ গঠন করতে পারে। দেখো, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, হ্যাঁ, এটা জটিল যৌগ। এই জটিল যৌগের মধ্যে আমরা একটু দেখি, এই এতটুকু অংশ, হ্যাঁ, এটা এতটুকু অংশের নাম আমরা বলবো জটিল আয়ন। এখানে এই 6 এটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা বা লিগেন্ড সংখ্যা। আর এই লিগেন্ডটা কি? সায়ানাইড, এটা হচ্ছে লিগেন্ড। আয়রন কি? আয়রনটা হচ্ছে অবস্থান্তর মৌল। আর এখানে পটাশিয়াম, সেটা কি? সেটা হচ্ছে কাউন্টার আয়ন। আর এই সম্পূর্ণ যে যৌগটা তৈরি হচ্ছে সেটা কি আমরা বলবো কি? জটিল যৌগ। তাহলে এই জটিল যৌগটা কিভাবে তোমার বিন্যস্ত হয় সেই গঠন কাঠামোটা এখানে আমি দেখিয়েছি। তো যেহেতু আমরা এখানে একটা নতুন শব্দ শুনলাম, লিগেন্ড। লিগেন্ড কাকে বলে এটা একটু দেখো। লিগেন্ড হচ্ছে কি? যে সকল ইলেকট্রন সমৃদ্ধ মূলক বা আয়ন সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে কোন অবস্থান্তর মৌল বা আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে তাদেরকে আমরা লিগেন্ড বলব। লিগেন্ড 3 প্রকার, কি কি? ধনাত্মক লিগেন্ড, ঋণাত্মক লিগেন্ড এবং নিরপেক্ষ লিগেন্ড। এখন আমি উদাহরণ দিব প্রত্যেকটা লিগেন্ডের। প্রথমে আসুন নিরপেক্ষ লিগেন্ড কারা? যেমন H2O, এটাকে আমরা বলবো অ্যাকোয়া।
চার্জ শূন্য। নিরপেক্ষ লিগেন্ড বলছি কেন, এদের সবারই চার্জ কিন্তু শূন্য, সেই কারণে এরা নিরপেক্ষ লিগেন্ড। যেমন পানি বা অ্যাকোয়া, তারপর এই অ্যামোনিয়াটাকে আমরা বলবো অ্যামিন, হ্যাঁ, CO কার্বনিল, NO নাইট্রোস। ঋণাত্মক লিগেন্ড সায়ানাইডটাকে আমরা বলবো সায়ানো, হাইড্রোক্সো, ক্লোরো এবং সালফেটো। ঠিক আছে, যখন এই সালফেট মূলকটা লিগেন্ড হিসেবে কাজ করবে তখন সেটার নাম হয়ে যাবে সালফেটো। এবং এখানে প্রত্যেকের কি চার্জ বা আধানটা দেয়া আছে। এখন আমরা জটিল যৌগের নামকরণ দেখব। হ্যাঁ, দেখো ধনাত্মক জটিল যৌগ কিভাবে আমরা একটা জটিল যৌগকে নামকরণ করি একটু দেখো। এখানে একটা জটিল যৌগ আছে, একটু আমার সাথে সাথে মিলাও। প্রথমে আমরা কি করব, লিগেন্ডের সংখ্যা লিখব। লিগেন্ড কে, সেটা অ্যামিন। ঠিক আছে, এটা হচ্ছে লিগেন্ড। কয়টা আছে? 4টা। চারটা আছে, সেই কারণে আমরা বলছি টেট্রা। তারপর কি করব, লিগেন্ডের নাম কে, সেটা অ্যামিন। তারপর অবস্থান্তর মৌলের নাম, অবস্থান্তর মৌল কে, কপার। ঠিক আছে, কপার লিখলাম। এরপর অবস্থান্তর মৌলের চার্জ, অবস্থান্তর মৌলের চার্জ কত এখানে, +2, তাহলে এখানে সেই 2 দিলাম। এরপর হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন হিসেবে এখানে কে আছে, সালফেট। তাহলে এই ধনাত্মক জটিল যৌগটাকে আমরা কিভাবে বলছি, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। ওকে, এরপর আসো ঋণাত্মক জটিল যৌগ। যেমন আমরা কিভাবে নামকরণ করি দেখো। আগে আমরা একটা জটিল যৌগ দেখি এখানে, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। হ্যাঁ, তাহলে ক্যাটায়ন। ওকে, ক্যাটায়ন হিসেবে এখানে কি আছে, পটাশিয়াম। তারপর লিগেন্ডের সংখ্যা, হ্যাঁ, এই লিগেন্ড কে আছে, সায়ানো, সেটা কয়টা আছে, 6টা, সেই কারণে হেক্সা। অবস্থান্তর মৌলের ল্যাটিন নাম, অবস্থান্তর মৌল হিসেবে কে আছে, ফেরাম আছে। তাহলে এই ফেরামের আম এর পরিবর্তে আমরা এট যোগ করব, তাহলে ফেরাম থেকে হয়ে যাবে ফেরেট। ওকে, এবার অবস্থান্তর মৌলের চার্জ, এই অবস্থান্তর মৌলটার চার্জ কত, +2। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। এরপর আসো নিরপেক্ষ জটিল যৌগ। তো একটা নিরপেক্ষ যৌগের উদাহরণ আগে দেখি, তারপরে আমরা সেই নামটা মিলাবো। হ্যাঁ, এটার নাম হচ্ছে টেট্রা কার্বনিল নিকেল 0। ওকে, তাহলে লিগেন্ডের সংখ্যা, হ্যাঁ, প্রথমে আগে কি করতে হবে, লিগেন্ডের সংখ্যা। লিগেন্ড এই কার্বনিল মূলক কয়টা আছে এখানে, 4টা আছে। ওকে, এই 4টা আছে, সেই কারণে এই টেট্রা কথাটা আসবে। তারপরে লিগেন্ডের নাম কার্বনিল। এরপরে হচ্ছে কি, অবস্থান্তর মৌলের চার্জ। হ্যাঁ, অবস্থান্তর মৌল কে, এখানে নিকেল, এই নিকেলের চার্জ এখানে নাই, এখানে 0। হ্যাঁ, এবং অ্যানায়ন, এখানে আর কোনো অ্যানায়ন কিন্তু নেই, থাকলে আমরা অ্যানায়নের নামটা লিখতাম। তাহলে আমাদের একটা নাম কি হলো, টেট্রা কার্বনিল নিকেল 0। তাহলে এইভাবে আমরা ধনাত্মক, ঋণাত্মক এবং নিরপেক্ষ লিগেন্ডের নামকরণ করতে পারবো। ঠিক আছে, এরপর আসো জটিল যৌগ গঠনের ধাপ সমূহ আমরা দেখব। প্রথমে কি, জটিল আয়ন চিহ্নিত করতে হবে, তারপর অবস্থান্তর মৌল ও চার্জ চিহ্নিত করতে হবে। হ্যাঁ, তারপর ইলেকট্রন বিন্যাস থেকে ফাঁকা অরবিটালের সংখ্যাটাকে বের করতে হবে। তারপর কি করব, লিগেন্ডের সংখ্যা অনুসারে পুনর্বিন্যাসের মাধ্যমে প্রয়োজনীয় ফাঁকা অরবিটাল তৈরি করতে হবে এবং শেষে সংকরণ ও যৌগ গঠন করতে হবে। তাহলে এইভাবে আমরা কোনো একটা জটিল যৌগ গঠন করতে পারব। তাহলে এখন আমরা উদাহরণ হিসেবে কয়েকটা জটিল যৌগ দেখব। প্রথমে আসো পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, কোনটা আমাদের জটিল আয়ন সেটাকে আমরা শনাক্ত করলাম। এখানে যে অবস্থান্তর মৌলটা, অবস্থান্তর মৌলের যে জারণ অবস্থায় আছে সেটা আগে আমি লিখলাম এখানে। হ্যাঁ, এখানে আয়রন কি অবস্থায় আছে, ফেরাস অবস্থায় আছে, সেটাকে লিখলাম। তারপর এখানে যোজ্যতা যে শক্তি স্তরটা সেটাকে আমি লিখলাম। ওকে, একটু খেয়াল করে দেখো, 3D 4S এবং 4P।
এখন এটাকে আমি কি করব, এখানে 3D এর মধ্যে যে বিজোড় ইলেকট্রনগুলো আছে সেগুলোকে পুনর্বিন্যাস করব, এবং পুনর্বিন্যাসের মাধ্যমে একটু খেয়াল করে দেখো এরা জোড়করণ হয়ে যায়, জোড়করণ হয়ে যায় এবং ফাঁকা ঘর তৈরি হয়। এখানে যে সায়ানাইড, যে সায়ানো যে লিগেন্ড আছে, এটা একটা শক্তিশালী লিগেন্ড। এই শক্তিশালী লিগেন্ডের প্রভাবে দেখো এখানে এই ফেরাসের যে বিজোড় ইলেকট্রনগুলা সেগুলা জোড়বদ্ধ হয়ে ডি অরবিটালে খালি জায়গা বা খালি অরবিটাল সৃষ্টি করে দেয়। ফলে এখানে ডিতে 2টা, এসে 1টা এবং পিতে 3টা মিলে এখানে 6টা সন্নিবেশ সংখ্যা আমরা দেখতে পাবো। এখানে মনে রাখো যে আয়রন সন্নিবেশ সংখ্যা 6 করতে পারে, জারণ অবস্থা 2, 3 করতে পারে এবং সন্নিবেশ সংখ্যা 6 করতে পারে। তাহলে যখন সায়ানোমূলকটা এসে ঢুকবে তখন দেখো এখানে কি, এই সায়ানোমূলকের যে নাইট্রোজেনটা আছে সে মুক্ত জোড় ইলেকট্রন এখানে দিয়ে, এখানে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে কি করবে, একটা জটিল যৌগ গঠন করবে। সেই সংকরায়নটা কি দেখো, D2sp3 সংকরায়ন হবে। তাহলে আমরা এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের গাঠনিক সংকেতটা দেখবো এখন। ঠিক আছে, এভাবে পটাশিয়াম এই ফেরোসায়ানাইড এভাবে গঠিত হবে। এরপর আসো পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড, যেখানে আমাদের যে জটিল আয়নটা, সেই আয়নে আয়রনের কি ফেরিক অবস্থা থাকে। ঠিক আছে, আয়রনের ফেরিক অবস্থা থাকে। আমি প্রথমে এই ইলেকট্রন বিন্যাসটা একটু করলাম, একটু দেখো। 3D তে 5টা বিজোড় ইলেকট্রন আছে। ওকে, আমি প্রথমেই বলছি যে সায়ানো যে মূলকটা সেটা বা লিগেন্ডটা একটা শক্তিশালী লিগেন্ড। তার প্রভাবে ডি অরবিটালের যে বিজোড় ইলেকট্রনগুলো সেগুলো পুনর্বিন্যাস হয়ে জোড়করণ হয়ে যাবে। ওকে, জোড়বদ্ধ হয়ে যাবে, আর ফাঁকা অরবিটাল সৃষ্টি করবে। আর আয়রনের সন্নিবেশ সংখ্যা কত, 6 করতে পারে। সেই কারণে এখানে আমরা 6টা ফাঁকা ঘর একসাথে দেখতে পাবো। পরে পটাশিয়াম তো পরে হবে, এখানে ফেরিসায়ানাইড যেটা, সেখানে আমরা এই ফেরিসায়ানাইডের অরবিটাল বিন্যাসটা দেখবো। এখানে D2sp3 সংকরায়ন হয়। ওকে, 6টা সায়ানাইড মূলক এসে এখানে অবস্থান করবে। তাহলে দেখো পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেত। ওকে, যেখানে আয়রনের জারণ অবস্থা হয় কত, +3, আয়রনের জারণ অবস্থা +3, আর এখানে 6টা সায়ানাইড। ওকে, 6টা সায়ানাইডের জন্য চার্জ হয় কত, -6। ওকে, তো +3 আর -6 এর বিয়োগফল কত হয়, শেষ পর্যন্ত -3 আসে। সেই কারণে এখানে 3 আর পটাশিয়াম বসবে 3টা। এভাবে কি হবে, চার্জের ব্যালেন্স হবে, তারপর এই জটিল যৌগটা গঠিত হবে। আরেকটা দেখো, নিকেল কার্বনিল এই যৌগটা একটু আমরা দেখি। ওকে, এখানে আগে অবস্থান্তর মূল হিসেবে কি আছে, নিকেল আছে। নিকেলের আমরা কি দেখো, ডি অরবিটাল এবং এস অরবিটালের এটা দেখব। তাহলে দেখো ডি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, বিজোড় ইলেকট্রন আছে 2টা। ওকে, এখন এই পুনর্বিন্যাস হয়ে যাবে। যেহেতু কার্বনিল মূলক, যেটা এই কার্বনিল মূলকটাও একটা শক্তিশালী লিগেন্ড। এই শক্তিশালী লিগেন্ডের প্রভাবে যে বিজোড় ইলেকট্রনগুলো আছে সেগুলো জোড়বদ্ধ হয়ে যাবে এবং এস অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু 3D তে স্থানান্তরিত হয়ে যাবে। ওকে, স্থানান্তরিত হয়ে এস অরবিটালটাকে ফাঁকা করে দিবে। ফাঁকা করার ফলে এস আর পি অরবিটাল মিলে sp3 সংকরায়ন গঠিত হবে। তাহলে দেখো এখানে নিকেল কার্বনিল মূলকে আমরা sp3 সংকরিত অবস্থা দেখব। ঠিক আছে, 4টা কার্বনিল মূলক 4 জোড়া ইলেকট্রন দিয়ে এখানে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই জটিল যৌগটা গঠন করেছে। আর এটা হচ্ছে নিকেল কার্বনিল মূলকের গাঠনিক সংকেত। এরপর আসো রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলের আরেকটা বিশেষ ধর্ম যে সে রঙিন যৌগ গঠন করতে পারে। কেন রঙিন যৌগ গঠন করতে পারে, কারণ এখানে অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন। ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন। লিগেন্ডের প্রভাবে এই সমশক্তি সম্পন্ন অবস্থাটা বিলুপ হয়ে যায়
সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেট অবস্থা বিলুপ্ত হয়ে অসমশক্তি সম্পন্ন অর্থাৎ নন ডিজেনারেট অবস্থা তৈরি হয় এবং এই অবস্থায় ডি অরবিটাল T2G এবং TeG এই দুই সেটে বিভক্ত হয়ে যায়। এই অবস্থায় ইলেকট্রন পর্যাপ্ত শক্তি শোষণ করে নিম্ন হতে উচ্চ অরবিটালে যখন গমন করে তখন ডিডি ট্রানজিশন বা ডিডি স্থানান্তর হয় এবং এই সময় দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয়ে এর সম্পূরক বর্ণ বা আলো বিকিরণ করে। তাহলে দেখো এখানে যে ডি অরবিটালটা, হ্যাঁ আমি একটা মৌলের ধরো এই এখানে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো ডি অরবিটালে 9টা ইলেকট্রন থাকে। কোন মৌলটার বলতে পারবে? কপারের। কপারে ডি অরবিটালে 9টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? অর্থাৎ এটা কিউপ্রিক আয়ন, কপারের কিউপ্রিক আয়নটা। তো এখানে আমরা কি জানি যে এখানে 5টা অরবিটাল আছে, এরা সমশক্তি সম্পন্ন। ওকে, যখন কি হয় এরা এখানে শক্তিশালী কোন একটা লিগ্যান্ডের সংস্পর্শে যখন আসে তখন এই সমশক্তি সম্পন্ন অরবিটাল ভেঙে অসমশক্তি সম্পন্ন দুইটা অরবিটালে পরিণত হয়, ঠিক আছে? এই অবস্থাটাকে আমরা কি বলি? ডিডি ট্রানজিশন, অর্থাৎ ডিডি অবস্থান্তর, ঠিক আছে? ডিডি স্থানান্তর। তাহলে এখানে দেখো প্রথম অবস্থায় সমশক্তি সম্পন্ন থাকে যেটার নাম হচ্ছে ডিজেনারেট অবস্থা, তারপর দুইটা অসমশক্তি সম্পন্ন হয় সেটার নাম হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। এই অবস্থায় যখন আসে তখন দেখা যাচ্ছে কি হয়, তোমার ইলেকট্রন যখন এখান থেকে স্থানান্তরিত হয়, হ্যাঁ, উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় ওই সময়ে দেখা যাচ্ছে কি হয়, তোমার নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয় এবং তার সম্পূরক বর্ণ বা আলো আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে এইভাবেই নির্দিষ্ট বর্ণ দেখানোর মাধ্যমেই কিন্তু অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করতে পারে। এরপর আমরা দেখব যে কোন কোন বিষয়ে যৌগের বর্ণকে প্রভাবিত করে। দেখো লিগ্যান্ডের সংখ্যা, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের চার্জ, এগুলা তোমার রঙিন যৌগের বর্ণটাকে প্রভাবিত করতে পারে। এরপর আসো চুম্বক ধর্ম। অবস্থান্তর মৌল চুম্বক ধর্ম প্রদর্শন করে কেন? যদি কোনো যৌগ গঠনের পর অবস্থান্তর মৌলের ডি অরবিটালে ইলেকট্রন বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ যৌগ গঠন করার পরও আমরা কি দেখতে পাবো, অবস্থান্তর মৌল যারা তাদের ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকবে তারা চুম্বক ধর্ম দেখাবে, ঠিক আছে? কোন যৌগ কখন চুম্বক ধর্ম প্রদর্শন করবে আর কখন সেটা করবে না? সংকরণের পর যদি আমরা দেখি বিজোড় ইলেকট্রন থাকে তখন ডি অরবিটালে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে তারা কি করবে, চুম্বক ধর্ম দেখাবে। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে তারা চুম্বক ধর্ম দেখাবে না। এই বিজোড় ইলেকট্রনের ভিত্তিতে, হ্যাঁ, আমরা এই চুম্বক ধর্মকে 3 ভাগে ভাগ করতে পারি: ডায়াচুম্বক, প্যারাচুম্বক এবং ফেরোচুম্বক। যদি ডি অরবিটালে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 0 হয় সেটা হচ্ছে ডায়াচুম্বক। বিজোড় ইলেকট্রনের সংখ্যা 1টা বা 2টা তাদেরকে বলবো আমরা প্যারাচুম্বক। এবং যদি 3টা থেকে 5টা পর্যন্ত বিজোড় ইলেকট্রন থাকে তখন তাদেরকে আমরা কি বলবো, ফেরোচুম্বক। জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নিকেল এই মৌলগুলোর, হ্যাঁ, কার চুম্বকত্ব কত সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? যেমন দেখো জিঙ্ক যেটা তার ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, হ্যাঁ, কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাহলে কি হবে সেটা কিন্তু ডায়া চুম্বক হবে। দেখো কোনো বিজোড় ইলেকট্রন নাই। এরপর আসো ম্যাঙ্গানিজ, তার ডি অরবিটালে আমরা 5টা ইলেকট্রন দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি 5টা বিজোড় ইলেকট্রন, তাহলে এটা কি হবে, এটা ফেরোচুম্বক পদার্থ হবে। তারপর নিকেলে দেখো ডি অরবিটালে 8টা ইলেকট্রন আছে, হ্যাঁ, এবং এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 2টা বিজোড় ইলেকট্রন, তাহলে আমরা কি বলতে পারবো, নিকেল কিন্তু একটা প্যারা চুম্বক পদার্থ। এখানে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো পটাশিয়াম
ফেরোসায়ানাইড। ওকে, এখানে এই যে সংকরণ গঠন করলো, এই অবস্থায় দেখো ডি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই। ওকে, তাহলে সেটা কি হবে? এটা ডায়া চৌম্বক পদার্থ হবে। এরপর আরেকটা উদাহরণ দেখো, পটাশিয়াম ফেরিসায়ানাইড। হ্যাঁ, এখানে এই সংকরণ হওয়ার পর এখানে কি দেখতে পাচ্ছ? একটা বিজোড় ইলেকট্রন। তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা প্যারাচুম্বক পদার্থ। ঠিক আছে, অপূর্ণ থাকে এবং এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যেমন দেখো, হেবার পদ্ধতিতে লৌহকে আমরা কি করতে পারি? প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া হয়, সেখানে এই লৌহ চূর্ণটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। আবার স্পর্শ পদ্ধতিতে যখন আমরা সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করি, হ্যাঁ, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপাদনের একটা কি বলবো, একটা ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, যেটা বেশি ব্যবহৃত হয়, স্পর্শ পদ্ধতি। হ্যাঁ, তাহলে এই সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করতে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড একটি প্রভাবক হিসেবে কাজ করে। এখন আমরা দেখব এফ ব্লক মৌল। ঠিক আছে, দেখো, ল্যান্থেনাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ, এই মৌলগুলাকে আমরা সাধারণত কি এফ ব্লক মৌল বলি। দেখো, এফ ব্লক মৌলের অধিকাংশই তেজস্ক্রিয়। এরা পর্যায় সারণীতে গ্রুপ 3 তে অবস্থিত। এদের বহিস্তরের ইলেকট্রন বিন্যাস n-2f1 থেকে 14, n-1 d1 থেকে 10, ns2। এরা পর্যায় সারণীতে নিচে অবস্থিত। ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড নামে এরা পরিচিত। এরা অন্ত অবস্থান্তর মৌল নামে পরিচিত। অ্যাক্টিনাইড সারির অধিকাংশ মৌলই কি প্রকৃতিতে পাওয়া যায়। এস, পি, ডি, এই 3টা অরবিটালের মৌলগুলা, হ্যাঁ, আমরা বিশদভাবে আলোচনা করেছি, এগুলাই বেশি প্রয়োজন। এফ ব্লকের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মটা আপাতত তোমাদের খুব একটা প্রয়োজন নেই, সেই কারণে আমি অল্প একটু এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো, এদের প্রকৃতি কি? এরা নরম ধাতব মৌল। এরা রূপালী সাদা বর্ণের। হ্যাঁ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। এদের আয়নীকরণ বিভব বা সক্রিয়তা দেখো, আয়নীকরণ বিভবের মান নিম্ন, তাই এরা বেশি সক্রিয়। এদের তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা খুবই কম। কিছু ডায়াম্যাগনেটিক, আর বাকি সবাই কিন্তু কি প্যারাম্যাগনেটিক। এরা আয়নিক যৌগ গঠন করতে পারে এবং সেগুলো দানাদার। রাসায়নিক ধর্ম দেখো, শীতল পানির সাথে ধীরে হলেও গরম পানির সাথে এরা খুব দ্রুত বিক্রিয়া করে। অ্যাসিডে খুব দ্রুত দ্রবীভূত হয়। অক্সিজেনের সাথে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে ওঠে। তাপে হাইড্রোজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন এবং হ্যালোজেনের সাথেও এরা বিক্রিয়া করতে পারে। প্রয়োগ অর্থাৎ কি কাজে আমরা এফ ব্লকের মৌলগুলোকে ব্যবহার করি? দেখো, ইউভি এবং আইআর রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো এরা বিকিরণ করে। এই কারণে এদের অক্সাইড সমূহ সানগ্লাস এবং ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত গগলস তৈরিতে ব্যবহার করা হয়। জানো, ওয়েল্ডিং এর সময় কিন্তু অনেক বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। হ্যাঁ, সেই কারণে আমরা কি করতে পারি? এই ওয়েল্ডিং এর কাজে কাজ করার সময় গগলস তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া প্রভাবকীয় কনভার্টর, পেট্রোলিয়াম বিশোধন, গ্লাস পলিশিং এর কাজে, এমনকি লাইফ সায়েন্স টেকনোলজিতেও এদের ব্যবহার অপরিসীম। এরপরে আসো অ্যাক্টিনাইড সিরিজ, যেগুলো তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম। এটা দিয়ে আজকে আমরা শেষ করব। প্রকৃতির কি? এরা বেশ নরম ও উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। এরা বিভিন্ন বর্ণের হয়। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশ উচ্চ। চৌম্বক ধর্ম, কিছু অ্যাক্টিনাইডস প্যারাচুম্বকত্ব ধর্ম দেখায়। রাসায়নিক ধর্ম কি? তপ্ত পানি অর্থাৎ গরম পানির সাথে এবং অ্যাসিডের সাথে এরা বিক্রিয়া করে। প্রয়োগ, অ্যামেরিসিয়াম, এফ ব্লকের মৌল অ্যামেরিসিয়াম ক্যান্সার চিকিৎসায়, এবং ইউরেনিয়াম, তোমরা কিন্তু এর কথা অনেক শুনেছ, ইউরেনিয়াম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। থোরিয়া এবং সেরিয়া জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে এবং গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। ঠিক আছে,
তাহলে শিক্ষার্থীরা, আমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করলাম। আজকে আমরা এফ ব্লক এবং ডি ব্লকের মৌলগুলো নিয়ে পড়াশোনা করেছি। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো এবং তোমাদের বেশ উপকারে আসবে। তো আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? ভালো থাকো তোমরা। তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে এখন। ওকে, আল্লাহ হাফেজ।